সবাইকে এপিসোড 11-এ আমন্ত্রণ। আজকে বলবো যে গল্পটি সেটি খুবই পপুলার, সেটি হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প। তো এটি লিখেছেন কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মাত্র 2টি গল্প লিখেছেন। ওনার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, উনি এর জনপ্রিয়তা এবং প্রসার বৃদ্ধি করেন। উনি এর তারানাথ তান্ত্রিকের বিভিন্ন সিরিজগুলো লিখেছেন। সেখান থেকেই একটি গল্প আছে, সামারাইজ করে বলা হবে, সেটা হচ্ছে বীরজাভূষণ। তো সরাসরি চলে যাচ্ছি গল্পে। তারানাথ তান্ত্রিক থাকতেন কলকাতার মঠ লেনে। ওনার কাছে প্রায়ই সপ্তাহের উইকেন্ডগুলোতে আসতো দুইজন শ্রোতা ওনার, এক হচ্ছে কিশোরী এবং এক হচ্ছে বিভূতি। ওরা মেসে থাকতো। তো মেস থেকে ওরা ওনার কাছে আসতেন অফিস শেষে, যে উইকেন্ডে, যে ওনার যে অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে, সেই এক্সপিরিয়েন্সের ঝুলি থেকে কোনো একটা গল্প আসলে শোনা। ওনার অদ্ভুতভাবে গল্প বলার যে এক ধরনের ক্ষমতা, এই ক্ষমতা ওদেরকে বিস্ময় করত। তো ওরা বিস্ময়ে শুনতো এবং ওদের কাছে এই বিষয়টা অনেক ভালো লাগতো। তো ওরাও একনিষ্ঠ শ্রোতা ওনার, উনিও সুযোগ্য শ্রোতা পাইছেন। তো আজকে ওরা গেল, তো ধরলো যে তান্ত্রিক মশাই। তো ওনার জন্য ওরা প্রায় সময় এটা নিয়ে আসতো বাজার থেকে, পাসিংসো একটা সিগারেটের প্যাকেট, এটা ওনাকে দিতেন। উনি তামাক খাইতেন। তো ওনাকে যখন সিগারেটের প্যাকেট দেওয়া হয়তো, নতুন নতুন বাজারে সিগারেটের প্যাকেট আসলে আসে, তো তখন পাসিং শোটা আসে। তো এই পাসিং শোটা ওনাকে এক প্যাকেট দেওয়া হতো দক্ষিণা হিসেবে। তো এরপরে উনি গল্প শুরু করতেন। তো আজকে ওনাকে পাসিং শো দেওয়া হলো। ভিতর থেকে ওনার মেয়ে চারি সবার জন্য চা নিয়ে আসলো। সবাই চা খাইতে খাইতে ওনার গল্প শুনতেছেন। উনি মাত্র পাসিং শোটা থেকে একটা সিগারেট বের করে ধরালেন। তো কিশোরী বলে উঠলো হঠাৎ করে যে, তান্ত্রিক মশাই, আজকে সব দিনের মতো গল্প হবে না, আজকে এমন একটা ঘটনা বলেন যেটা একটু অন্যরকম, যেমন ক্ষমতার অপব্যবহার নিয়ে কোনো ধরনের গল্প বা কোনো ধরনের এক্সপিরিয়েন্স কি আপনার হয়েছে কিনা। তো তারানাথ, উনি চোখ বন্ধ করলেন, ভাবলেন কিছুক্ষণ। ওরাও বুঝতেছে উনি গল্পটা গুছাই নিতেছে। তো উনি শুরু করলেন, হ্যাঁ, কারো হয়তো পৌষ মাস, কারো হয়তো সর্বনাশ, এই কথাটা আসলে আসলে বাস্তবে হয়। এরকম একটা অভিজ্ঞতা আমার জীবন হয়েছে, যে একজন তান্ত্রিক তার ক্ষমতার অপব্যবহার করার কারণে কী ধরনের সর্বনাশ অঘটন ঘটতে পারে। তো কোনো একদিন আমার কাছে হঠাৎ করে একজন আসে। তা আমি মনে করছি যে দরজায় টোকা পড়ে, খুললাম। তো জিজ্ঞেস করলাম যে কাকে চাই। উনি বললেন যে আজকে কোনো হাত দেখাটাকে কোনো কিছু হবে না। তো ওই যিনি আসলেন উনি বললেন, তাহলে তারানাথকে। তো উনি বললাম আমি। বলেন কি চাই। বলছে, এবার উনি একটু ঝুঁকে ওনার দিকে একটু ভালো মতো ওনার খোঁটাই দেখতেছেন। উনি বললেন, হ্যাঁ ঠিকই তো, তুই তো তারানাথ। তো বলল যে, আমাকে চিনতে পারছিস না। তো উনি তারানাথ তান্ত্রিক ভালো করে ওই লোকটাকে দেখতেছেন। দেখে উনি চিনতে পারতেছেন না। তো এবার উনি বললেন, যিনি আসলেন, উনি আগন্তুক, বললেন যে কীভাবে আসলে চিনবি, সে তো অনেক আগের কালের কথা, তখন তো আমরা আসলে অনেক ছোট ছিলাম, আমি বীরজাভূষণ রে। এবার তারানাথ তান্ত্রিক চিনতে পারলেন। তো ওনাদের পাশের গ্রামের বীরজাভূষণ একসাথে পড়াশোনা করছে, ওনার বন্ধু, বাল্যবন্ধু এবং স্কুল ফ্রেন্ড। তো ওনারাকে সাদরে নিয়ে আসলেন। তো দুই বন্ধু কোলাকুলি করলো, বসলো, ভেতর থেকে চা আসলো। তো ওনাকে জিজ্ঞেস করলেন যে তারানাথ, যে কিরে বীরজা, তুই হঠাৎ কলকাতায়। বলছে, এই একটা মামলা মোকদ্দমায় ফেসে আসছে। ওনার বড় ভাই এবং ওনার বাবা মারা যান। তো বড় ভাই আর ছোটো ভাইয়ের মধ্যে, ওনার বড় ভাইয়ের নাম হচ্ছে অম্বিকাচরণ। অম্বিকাচরণ আর বীরজাভূষণের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয়ে যায়। তো রিসেন্টলি একটা নির্দিষ্ট সম্পত্তি নিয়ে একটা সমস্যা হয়। এটার পরিপ্রেক্ষিতে ওনার বড় ভাই অম্বিকাচরণ ওনার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দেয়। এই জমিটার দাম প্রায় তখনকার আমলে 20,000 টাকা, এখন প্রায় 2 কোটি টাকার উপরে। তো এটা চলে যায় হাইকোর্টে। তো এই কারণে উনি গ্রাম থেকে কলকাতায় আসলেন, কলকাতা হাইকোর্টে। তো তারানাথের সাথে দেখা করলেন। তো তখন উনি বললেন যে, আমার সাথে চল বাড়িতে। তো উনি বললেন, না এখন হবে না। তারানাথ বললেন, তো বলছে, ঠিক আছে, আমি পরের বার যখন হিয়ারিংয়ে আসবো তখন তুই অবশ্যই আমার সাথে বাড়িতে যাবি এবং
তো তারানাথ বললেন, কীভাবে? আমি কীভাবে? বলে, তুই কি কারো চাকরি করস বা কোনো কিছু? তারানাথ বলল, না। তাইলে কোনো সমস্যা নেই। তো ওর যেহেতু পেশা পুরোহিত্য এবং অ্যাস্ট্রোলজি, সেহেতু তোর ছাড় আছে, তুই আমার সাথে যেতেই পারবি, আর অনেক দিন তো বাড়িতে যাস না। তো তারানাথ চিন্তা করলো, হ্যাঁ অনেক দিন আসলে বাড়িতে যাওয়া হয় না, এবার যাওয়া হইতে পারে। তো ওই 1 মাস পরে বন্ধু আসলো, বন্ধুর সাথে উনি বন্ধুর বীর্যাভূষণের বাড়িতে চলে গেলেন। তো বাড়িতে যাওয়ার পরে এখন আর উনি আর ওই ওনার এত আগে উনি আসলে বাড়িতে গেছিলেন, এখন যাওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, উনি এখন আসলে ওইভাবে আর স্মৃতিতে মনে পড়ে না ওনার। তো বীর্যাভূষণের বাড়িতে ঢুকলেন, ওনার স্ত্রী বুঝলো যে বন্ধুর অনেক হাবভাবে বুঝলো যে বন্ধুর অনেক বড় একটা ফ্রেন্ড। তো গামছা, জল এগুলো এনে দিল, এনে রাখলো দাওয়াতে। তো ওনারা হাত মুখ ধুয়ে খেতে বসলেন, 2 বন্ধু খেতে খেতে গল্পতে মশগুল হয়ে গেলেন। তো এর পরের দিন ওরা প্রায় সময়ে ওই পরের দিন থেকে, ওই দিন থেকেই নদীর পাড়ে হাঁটতে যেত বিকালে। তো প্রতিদিন হাঁটতে যায়। একদিন হঠাৎ করে হাঁটতে যাওয়ার সময় যে ওর বড় ভাই অম্বিকাচরণের বাড়ি থেকে এক তান্ত্রিককে বের হয়ে আসছিল। কি কুৎসিত তার চাহনি, কি অদ্ভুত দৃষ্টি, মনে হয় একদম সব কিছু খেয়ে ফেলবে, এখানেই আমি মারা যাব, এমন একটা দৃষ্টি ও দিয়ে রাখে। তো তখন ওই তান্ত্রিকের সাথে চোখাচোখি হলো তারানাথের। তো ওই তান্ত্রিক চলে গেল। এবার ওই বিভূতি তারপরে বীর্যভূষণ রে তারানাথ বলল যে, এটা কে রে, তোর দাদার বাড়ি থেকে কে বেরোলো এটা? তো বীর্যভূষণ বলল যে, দাদা কয়েকদিন পর পরই কিছু সাধু সঙ্গ করে টরে, ওদের সাধু আসে, হ্যাঁ কয়েকদিন এরা শুষে এরপরে চলে যায়। তো এবার তারানাথ ওনাকে দেখে তো মনে হইতেছে উনি নিম্ন শ্রেণীর তন্ত্র সাধক। তো বীর্যভূষণ বলছে বাদ দে, ছাড় দে। তো এবার আরও কয়েকদিন ওরা ঘোরাঘুরি করলো। তা আরেকদিন তারানাথ আর বীর্যভূষণ নদীর পাড়ে যায়। নদীর পাড়ে গিয়ে ওরা স্নান টান করে, স্নান করে উঠে হঠাৎ নদীর অপোজিট দিকে যে তারানাথ দেখে যে একটা গাছের মধ্যে কিছু একটা জানি নাই, খালি খালি লাগতেছে। তো বীর্যভূষণ বলে, কিরে বীর্যা, এখানে একটা কাকের বাসা ছিল না? হ্যাঁ এখানে ছিল, এখন তো নাই। এটা নাই কেন? ছেড়ে দে, কাকের বাসায় কী কারণে নাই? ঝড় তো হয় নাই, ঝড়ে তো কালকে তো ঝড়ে নেই, ঝড়ে তো কাকের বাসা কি ঝড়ে পড়ে গেছে? এবার বীর্য বলল, না, কাক অনেক শক্ত করে বাসা বানায়, ঝড়ে পড়ার কোনো কাহিনী নাই। এটা কি হয়েছে জানি না, ছাড় দে, বাদ দে এটা। তো তারা না তার কিছু বললেন না, কিন্তু অবাক দৃষ্টিতে তাকায় আছেন, ওইদিকে তাকায় আছেন। তো এরপরে ওরা 2 বন্ধু মিলে আবার বাড়িতে চলে যায়। তো এই বীর্যভূষণ বলে যে, এখানে একটা খোদাই করা একটা শিবজির মন্দির আছে, এখান থেকে 8 ক্রোশ দূরে। আমি এখানের যে যিনি যার ঘোড়ার গাড়ি আছে তার আমি বলে রাখছি, ঠিক আছে, সে কালকে আসবে, আসি ও নিয়ে যাবে। তো তার না তো মনে মনে চিন্তা করলো, হ্যাঁ আমি তো আসলে এই খোদাই করা এই মন্দিরের কথা অনেক শুনছি, খুব জাগ্রত শুনছি, যে বিশ্ব মহেশ্বরের মন্দির। তো তো এটা তো দেখতে যাইতে পারি। তো পরের দিন পর্যন্ত ওয়েট করলো, দুজন রেডি, কিন্তু ওই গারোয়ান আর আসে না, তো এতে বেলা পড়ে গেল। হঠাৎ তো বীর্যভূষণ বলল যে, আজকে আর এখনও যদি রওনা দিই তাহলে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, এ বেলা আর রওনা দিয়ে লাভ নেই, জামা কাপড় সব খুলে বয়। আর যে গারোয়ান ও একদমই একটা মানে কুড়ে টাইপের একটা লোক, হয়তো ঘোড়ার রাস্তা বলে দিয়ে ও নিজে ঘুমাইতেছে। তো ঠিক আছে। তো হঠাৎ করে ওই গারোয়ানটা চলে আসে, এসে বলে যে আসলে ঘোড়া নিয়ে যেতে পারতেছি না, ঘোড়ার মানে অনেক গুতাগুতি করছে কিন্তু ঘোড়া যায় না, অনেক দিনের পোষা জানোয়ার, আসলে কেন যাচ্ছে না। পরে খোটাই দেখলাম যে ওর ঘাড়ের এখানে কিছু একটা কাটা কাটা কি জানি, মানে কেমনে জানি কেটে গেছে। তো ওই জোয়ালে দেখলাম কোনো ধরনের পেরেক টেরেক কোনো কিছু নাই, কীভাবে কাটা গেলো বলতে পারি না। তো ও চলে গেল। এবার তারানাথ বলল যে, ঘোড়ার রক্ত, আচ্ছা ইন্টারেস্টিং। তো তারানাথ বলল যে ও ঠিক কথাই বলতেছে। তো এবার বীর্যভূষণ বলতেছে যে,
ওকে তুই চেনস না, ও একদম একটা কুঁড়ে এবং অসম্ভব মিথ্যাবাদী, ভয়ানক মিথ্যাবাদী একটা লোক। তো এমনি মানুষ ভালো। তো তারানাথ বলতো না, এবার হয়তো সত্যি কথাই বলতেছে। তো এর পরের দিন তারানাথ বের হইলো। তো ওরা স্নান করতেছে, খুব টান নদীতে। ওরা নদীর পাড়ে যেয়ে স্নান করতেছে, বলতেছে যে এত টান কেন নদীতে। তো তারানাথ দেখলো যে এখান থেকে সে ডুব দিছে এটার অনেক দূরে গিয়ে যায়, সে ওঠে। তো বললো কিরে এত স্রোত। এমনি জোয়ার ভাটার কোনো টান থাকে না, কিন্তু পূর্ণিমা অমাবস্যায় বেশ ফুলে ফেঁপে ওঠে, তখন টান কাজ করে অনেক। আহ, তো এবার তারানাথ বলল অমাবস্যা কবে, কয় হয় বিজয়ভূষণ বলতেছে এই তো 3 দিন পরে। তখন হঠাৎ তারানাথের মাথায় খেলে গেল যে যে কিছু একটা উল্টাপাল্টা ওর বড় ভাই অম্বিকাচরণ ঘটাইতেছে, এবং ওই তান্ত্রিকরা তার ভালো লাগে না। তো এটার আরও একদিন পরে তারানাথ নিজে নিজে একা একা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ জঙ্গলের পাশে দেখে যে কিসের জানি শব্দ হইতেছে। তো তারানাথ হঠাৎ উকি দিয়ে দেখতেছে, বলতেছে কে এখানে। তো ওই তান্ত্রিকটা বের হইলো, বের হয়ে তাকায় আছে তারানাথের দিকে। তার বলতেছে যে ও আচ্ছা, আগেই তো কাকের বাসা সংগ্রহ হয়ে গেছে, ঘোড়ার রক্ত হয়তো সংগ্রহ হয়ে গেছে, মহিষের রক্ত হয়তো সংগ্রহ হয়ে গেছে, এখন কি আহ, কিছু শিকার বাকর রাখতেছে। আর নিম পাতা কবে লাগবে, অমাবস্যা তো আর 2 দিন পরে, সেদিনই তো শ্বেত বগলার পুজো হবে। তো ওই তান্ত্রিক খুব অবাক হয়ে যায় তারানাথের এইসব কথাবার্তা শুনে, ভড়কায়া যায়। তো দেন এরপরে ও বলল যে হ্যাঁ আমারই তোমারে দেখে বোঝা উচিত ছিল, আমি বোকা, আমি বুঝতে পারিনি, তবে কোনো লাভ হবে না, উচাটন আমি করবই। একটা তান্ত্রিক উপাচারে বা তান্ত্রিক অভিসারে বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ, আর যদি দাও কোনো কিছু করতে পারবে না, আমার তন্ত্র ক্রিয়ার ফল হবেই, এবং আমি তা করেই ছাড়ব। তো তারানাথ বলল ঠিক আছে, সে দেখা যাবে, তুমি কি করো। তো ও চলে যায়, হনন করে হেঁটে চলে যায় গরম হয়ে। তো তারানাথ এবার বাড়িতে ফিরে আসে যে বীর্যাভূষণের বলে যে দেখ তোর সময়টা ভালো যাচ্ছে না, একটা পুজো করতে হবে, শাস্তি সন্তায়ন করে দেবো। তো বীর্যভূষণ হাসে, বলে কেন হঠাৎ শাস্তি সস্তায়ন কেন, তুই কি কোনো কিছু বুঝতে পারতেছিস, আমার কি কোনো বিপদ হবে। তো বীর্যভূষণ যথেষ্ট চালাক চতুর মানুষ, তো বুঝতে পারে যে কোনো একটা সমস্যা তারানাথ বুঝতে পারছেন। তারানাথ বলতো হ্যাঁ, তারানাথ আর লুকোচুরি করে না, সব কিছু খুলেই বলে যে এরকম এরকম তান্ত্রিক এক পুঁথিতে অমাবস্যার সময় শ্বেতবগলার পুজো নামে উচাটনের একটা পদ্ধতি আছে, সেটা দিয়ে যার বিরুদ্ধে করা হবে তার আর অসম্ভব অমঙ্গল ঘনায় আসবে এবং সর্বনাশ অমঙ্গল হবে, এবং তোর বড় ভাই এটাই করতেছেন, এই অমাবস্যাতে এই ঘটনা ঘটবে। তো এবার বীর্যভূষণ বলল তুই যে এত তান্ত্রিকের সাথে তুই ঘুরছস, তুই বিদ্বেষণ কাটানোর মন্ত্র জানাস না। তো এবার তারানাথ বলল যে আমি এই পথে সবসময় পজিটিভ শক্তিটাকেই দেখছি, নেগেটিভ বা সবার খারাপ ক্রিয়াটা আমি কখনো শিখি নাই, দেখছি অনেকবার কিন্তু শিখতে চাইনি, আমার ইচ্ছা হয় নাই, আমি এই পথে শুধু শুভ শক্তির আহ্বানটাই জানি। তো বিজয়ভূষণ বলল তাহলে কি করা যায়। তো তারানাথ বলে কিছু সস্তায়ন করে দেব, দেখি কি হয়। তো এবার বীর্যভূষণ ভিতরে চলে গেল, গম্ভীর মুখে তুই একটু বয় আমি আসতেছি। তো কিছুক্ষণ পরে একটা লাল পোটলা নিয়ে বিজয়ভূষণ আসলো। আসার পরে তারানাথকে সব কিছু বলতে এদিকে আয়। তো তারানাথ কাছে গেল, কাছে যাওয়ার পরে ওই পুতলিটা খুলে বলল যে এখানে আমার সব বিষয় সম্পত্তির দলিল, তো এগুলা তুই দেখে রাখবি, সব কিছু দেখে রাখবি, আমার যদি কোনো কিছু হয়ে যায় এই বউ ছেলে টেলের দায়িত্ব তুই নিবি। তো তারানাথ হঠাৎ বলল যে দেখ বীরজা, পাগলামি করিস না, ঠিক আছে, একটা কাজ আমরা করতে পারি, তুই সপরিবারে তীর্থে চলে যা। তো এবার বীরজা বলল তাহলে তীর্থে গেলে কি হবে, তীর্থে ঈশ্বরের স্থান তো, কোনো অভিশাপ ফলে না, অমঙ্গল হয় না। তো এবার বীরজা বলল তাহলে কি ওর তন্ত্রক্রিয়ার ফল হবে না। না আমার তন্ত্রক্রিয়ার ফল না হইতে পারে কিন্তু ওরটা হবে। তো তাহলে তীর্থস্থানে গিয়ে লাভ কি, অন্তত কম তো হবে। তো বীরজাভূষণ বলল ঠিক আছে,
তাহলে আমরা কালকেই বের হই, তুই সহ যাবি। এবার তারানাথ বলে আমি কেন? ওইখানে যদি তীর্থস্থানে যদি আমার যদি ভালো খারাপ কোনো কিছু একটা যদি হয়ে যায়, ওই বিদেশ বিভূমি থেকে এই বউ ছেলে পেলে একা ফিরতে পারবে না, ওরা তো পথই চিনবে না। আমার কিছু একটা হয়ে গেলে তুই অন্তত এদেরকে আনতে পারবি গ্রামে। তো তারানাথ বললো ঠিক আছে চল। তো তারানাথ বুঝলো যে ও আসলে ভিতরে ভিতরে খুব ভয় পেয়ে গেছে, কিন্তু মানে চরিত্রের দৃঢ়তার জন্য ও ভাঙতেছে না, ঠিক আছে। তো আর তারানাথের এই বিষয়টা ওর এর চারিত্রিক এই বৈশিষ্ট্যটা খুব ভালো লাগলো। তো ওরা বলল যে তারানাথ বললো তুই কই যাবি? অনেক দিন আসলে চিন্তা করতেছিলাম কখনো কাশি যায় নেই, যদি কোনো কিছু হয় হিন্দুর ছেলে, অন্তত কাশিতে তো মরতে পারবো। তো কাশিতে আসলে মারা যাওয়াটা হিন্দুদের আসলে অনেক মানে গ্লোরিয়াস হিসেবে দেখা হয়। কাশি জায়গাটা এটা মহাদেব নিজে প্রতিষ্ঠিত করছেন এখানে, এখানে বার্ন হওয়ার জন্যে, কর্ম এখানে বার্ন হয়। তো তো যাই হোক, তো ওরা রওনা দিল, কাশিতে চলে গেল, কাশি ঘুরতেছে, সব ঠিকঠাক আছে, সপরিবারে চলে গেল। তো কাশিতে ঘুরতেছে, একটা আশ্রমে উঠলো। তো বীর্যভূষণের ওয়াইফ তরকারি করতেছে, হঠাৎ করে আশ্রমের অধ্যক্ষ ভিতরে চলে আসলো। তো উনি এসে বললেন যে মাপ করবেন, না বলে চলে আসছি, মা আমার মায়ের মতো, আশা করি কোনো কিছু মনে করবে না। এখানে আসলে ওই কারো চিঠি আসলে আমি নিজেই আসলে সই করে নিয়ে আসি, তো একটা তার আসছে আপনার, দেখেন তো বাবু কোনো সমস্যা হয়েছে কিনা। তো বিজয়ভূষণ ওই তারটা নেয়, মানে পত্রটা নেয়, টেলিগ্রামটা দেখে যে অম্বিকাচরণ জাস্ট কয়েকটা ওয়ার্ড লিখলো, বাড়িতে ফিরে আয়, সন্তু খুব অসুস্থ, খুব বিপদ। তো তো তারানাথ হঠাৎ দেখলো যে ওর মুখ চুখ উল্টাপাল্টা হয়ে গেল, তারানাথের পড়তে দিল, তারানাথ পড়লো। তো এবার বলে যে কি হয়েছে? কি হয়েছে তা তো আসলে বলে নাই, বলছে খুব বিপদ, সন্তুর খুব বিপদ। তো সন্তু হচ্ছে অম্বিকাচরণের পুত্র। তো তারানাথ বলে তো এখন কি করবি? তো দাদা আসলে যেহেতু বিপদে পড়ছে, নাহলে তার করতেন না, সত্যি অনেক বিপদে পড়ছেন, এই কারণে তারটা করলেন, তো আমাদেরকে ফিরে যেতে হবে। তো ওরা ফিরে গেছে, ফিরে যায়, এবার দাদার সাথে দেখা হয়েছে। দাদা তো দেখে ওর হাতে পায়ে ধরে কান্না শুরু করছে যে ওরে বীরজা রে, তুই আমার মাফ করে দে, আমি নিজের ভুলে, নিজে পাপে নিজে ভুগতেছি, আমি এখন পুত্র হারানোর শোকে মরবো কিছুদিন পরে। সন্তুরে তো আর রাখা যায় না, সন্তু তো মারা যায়। কোন ডাক্তারকে দেখাইছো? কাকে বাদ রাখছি? সবাইকে দেখাইছি, কালকে কলকাতা থেকে মর্গান সাহেব আসবেন, দেখবেন। আচ্ছা। তো বলছি কি হয়েছে ব্যাপার দাদা, খুলে বলো। তোর সর্বনাশ করার জন্য ওই তান্ত্রিকের পরামর্শে আমি একটা শ্বেতবগলার পূজা দেই, তো সেইটার সারা রাত ধরে অমাবস্যায় পূজা চলে, তো সেটার পূর্ণাহুতি দিয়ে যজ্ঞের কিছুটা ছাই তোর বাড়িতে ফেলতে গেছিলাম। তো যখন পাঁচিলের কাছাকাছি, তোর বাগানের পাঁচিলের কাছাকাছি আসছি, তখন অমাবস্যা, তো চিন্তা করছি কেউ দেখবে না, এই কাজটা আমি আরই করতে বলছে, শয়তান আমার উপরে ভর করছে, তো আমি ফেলতে গেছি। ফেলতে যাওয়ার সময় কলা পাতায় মুড়ে তান্ত্রিক আমারে বলছে যে এই ছাইটা ওর বাড়িতে ফেলে দিয়ে আয়, তাইলেই হয়ে যাবে, তবে সাবধান, এটা যেন অন্য কোথাও যেন না না ফেলে, না পড়ে, তাইলে কিন্তু মানে ভীষণ অঘটন ঘটে যাবে, সর্বনাশ। তো আমি যখন ফেলতে গেছি, কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, একদম নীরব সব কিছু। যখনই আমি পাঁচিলের উপর দিয়ে ফেলে দিছি, ওটাকে ছুঁড়ে দিছি, তখনই কোথা থেকে একটা ঝড়ের মতো দমকা বাতাস সেটাকে আমার এখানে এসে আমার পাঁচিলের এদিকে ফালায় দেয়। ততক্ষণ আমি দৌড়ায় আসে সবগুলো কয়লা টয়লায় যা আছে ছাইগুলো টোকায় আমি আবার তোর পাঁচিলে ফালাই দিই, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে, আমার এখানে পড়ে গেছে। এটার পরের দিন থেকেই আহ, আমার ছেলে আহ, সন্তু খুব অসুস্থ হয়ে পড়ে। এরপরেও হেন ডাক্তার কবিরাজ আছে, দেখাই নাই যে ওরে ঠিক করার জন্য, কিন্তু ও ঠিক হইতেছে না, ও এখনই চলে যায় এমন অবস্থা। এখন পাপ তো আমি করে ফেলছি, ভাই তুই আমার ছেলেকে আশীর্বাদ কর, ওর যেন কোনো কিছু যেন না হয়। তো তারা বললো আমি কি একটু দেখতে পারি ওই? তো বলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো ওরা ভিতরে যায়, সন্তুকে দেখে। তো এটার কিছুদিন পরে মর্গান সাহেব আসেন, এসে পরীক্ষা করে দেখেন, তো বলছে যে একটা রোগ হয়েছে, উনি অপারেশন করবেন কলকাতায় নিয়ে গিয়ে।
যদি একটু ভালো হয়, তো ঈশ্বরের কৃপায় হোক আর ওদের আশীর্বাদে হোক বা ওর বাবার অনুশোচনায় হোক যে ও কিছুটা সুস্থ হয়, তো ওকে কলকাতায় নিয়ে যাওয়া হয়, সফল একটা অস্ত্রোপচার হয়, ও ভালো হয়ে যায়। তো ওরা আবার চলে আসে এবং এই কাহিনীর মাধ্যমে ওদের এই বিষয়টার মাধ্যমে ওই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ মীমাংসা মামলা মোকদ্দমা যাই আছে সব মিটমাট হয়ে যায়। তো এটাই আসলে হয়েছে আর কি, যে অন্যের ক্ষতি করতে যায় অনেক সময় নিজের ক্ষতি হয়, যে দেখা যায় যে খুব বিশাল একটা ক্ষমতার অপব্যবহার যখন করা হয় তখন সেটা অনেক সময় বুমেরাং হিসেবে আমাদের মাঝে চলে আসে। তো এই গল্পটা আসলে এখান থেকেই আসলে মূল শিক্ষণীয় বিষয়টা আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পটি উপভোগ করার জন্যে। সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা শুনছেন তারা অবশ্যই এটাকে লাইক এবং ফলো করবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন যাতে ভূত কাহিনী সবাই শুনতে পায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।